শিক্ষার্থীরা আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। স্বাগত জানাচ্ছি আমি এনামুল হক, সহকারী শিক্ষক সোনা উচ্চ বিদ্যালয়, ফেনী সদর, ফেনী। আমাদের আজকের বিষয় বাংলা দ্বিতীয় পত্র। আজকের পাঠ সমাস, পূর্বদ্বন্দ্ব সমাস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের 61 পৃষ্ঠা চলে যাও। আজকে আমরা বইয়ের 61 এবং 62 পৃষ্ঠা আলোচনা করব। আশা করি তোমরা ইতিমধ্যে তোমাদের পাঠ্য বইয়ের 61-62 পৃষ্ঠায় গিয়েছ। দেখো, আমরা এখানে 3টি বাক্য লিখেছি। দেশের সেবা, দেশ সেবা। বই ও পুস্তক, বই পুস্তক। নেই পরোয়া যার, বেপরোয়া। তোমরা এগুলো দেখে বুঝতে পারছো আমাদের আজকের পাঠ কি হবে? সমাস। শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা আজকে আলোচনা করব সমাস। আজকের শিক্ষণ পর আমাদের সমাস সংজ্ঞা বলতে পারবে, সমাসের প্রকারভেদ বলতে পারবে, ব্যাস বাক্য থেকে দ্বন্দ্ব সমাস নির্ণয় করতে পারবে। দেশের সেবা, দেশ সেবা। এই যে আমরা দেশের সেবা, দেশ সেবা, এখানে দেখো আমাদের প্রথমে দেশের সেবা, এটা কি? এটাকে আমরা বলি ব্যাস বাক্য। আর দেশ সেবাটা হচ্ছে কি? সমস্ত পদ। দেশের সেবা ব্যাস বাক্য, আর দেশ সেবা হচ্ছে কি? সমস্ত পদ। এরপরে দেশেরটা হচ্ছে কি? পূর্বপদ, আর সেবাটা হচ্ছে পরপদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে দেশের সেবা, এটিকে আমরা কি বলছি? ব্যাস বাক্য। আর দেশ সেবাটা হচ্ছে কি? আমাদের সমস্ত পদ। আর দেশের অংশ হচ্ছে কি? পূর্বপদ, আর সেবা হচ্ছে পরপদ। তাহলে আবার আমরা এই যে দেশের এবং সেবা, এই অথবা যে সমাসবদ্ধ যে পদটি, আমরা যেটাকে সমস্ত পদ বলে থাকি, আবার যেটাকে আমরা সমস্ত পদ বলছি, তার আরেকটা নাম সমসমান পদও, তোমরা মনে রাখবে। তাহলে আমরা এখানে কি দেখলাম? এই যে দেশের সেবা দুটি যে পদকে মানে সংক্ষেপ করেছে আমাদের, একাধিক পদের এক পদীকরণ। তোমরা যেটা গত স্লাইডে তোমরা দেখেছিল, দেশের সেবা, দেশ সেবা, বই ও পুস্তক, বই পুস্তক, নেই পরোয়া যার, বেপরোয়া। তার এর মানে হচ্ছে কি? সমাস মানে সংক্ষেপণ, সমাস মানে মিলন, একাধিক পদের এক পদীকরণ। তাহলে আমরা বলতে পারি অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে কি বলা হয়? সমাস বলে। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়। সমাস কিন্তু নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, যেমন দেশ সেবা, এটি নতুন একটি শব্দ তৈরি হয়েছে। এখন দেখব আমরা সমাস কত প্রকার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, সমাস তোমরা অনেকে বলতে পারো তোমরা কি সমাস কয় প্রকার? তোমরা মনে মনে চিন্তা করেছো কয় প্রকার, তোমরা একটু দেখো সমাসগুলা। এক হচ্ছে দ্বন্দ্ব সমাস, 2 কর্মধারয় সমাস, 3 তৎপুরুষ সমাস, 4 বহুব্রীহি সমাস, 5 দ্বিগু সমাস, 6 অব্যয়ীভাব সমাস। তাহলে আমরা বলতে পারি সমাস কত প্রকার? সমাস 6 প্রকার। আশা করি তোমাদের এই 6 প্রকার সমাসের নাম মনে থাকবে। তোমরা দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ীভাব। এখানে একটা কথা তোমাদেরকে বলে দিই যে দ্বিগু যে সমাসটি তোমরা তোমাদের বইতে পাবে, দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ এটাকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন। আবার কেউ কেউ কর্মধারয় সমাসকেও তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত মনে করেছেন। এটা ব্যাকরণবিদদের কথা। এদিক থেকে সমাস মূলত হচ্ছে 4টি। এর মধ্যে হচ্ছে তাহলে কি আমরা বলতে পারি
আমরা দেখতে পাচ্ছি যে দ্বিগুটা চলে গেছে কর্মধারের মধ্যে। এর মধ্যে তাহলে আমরা বলতে পারি দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ভাব। তাহলে আমাদের দ্বিগু এবং যে কর্মধারয় দুটো সমাস চলে গিয়েছে। দ্বিগু চলে গিয়েছে আমাদের কর্মধারয়ের মধ্যে, আর কর্মধারয়কে আবার তৎপুরুষ। তাহলে এই তিনটে মিলে যে দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, এগুলো মিলে কর্মধারয় তৎপুরুষ। তাহলে আমরা আমাদের মূল সমস্যা হচ্ছে যেটা চারটি, এই কথার আলোকে আমরা বলতে পারি তা হচ্ছে দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ভাব। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা এই সাধারণ 6টি সমাসের আলোচনা করতে হবে। আরো কিছু সমাস আছে যার মধ্যে আছে প্রাদি সমাস, নিত্য সমাস, অলুক সমাস। এগুলো হচ্ছে অপ্রধান সমাস। তোমাদের বইতে সেগুলো আলোচনা আছে। আমরা মনে রাখবো সমাস প্রধানত এই 6 প্রকারের। এখন দেখো তোমরা একটু চিন্তা করে বলো, কি দেখতে পাচ্ছ? স্বামী ও স্ত্রী, ভাই বোন হতে পারে, কি হতে পারে? মা মায়ে জিয়ে, চা বিস্কুট। এগুলো কি আমরা আরেকটু দেখি। মা ও বাপ, মা বাপ, চা ও বিস্কুট, চা বিস্কুট। তাহলে এই যে ও, এই যে মা ও বাপ, চা ও বিস্কুট, মা ও বাপ, একে কি করেছে? মা বাপ। মা একটা পদ, বাপ একটা, দুইটি সমসমান পদ, সমান। এগুলা দুইটি কোন দিক থেকে কারোর অর্থে কম না, দুইটি সমান অর্থ প্রদান পেয়েছে। প্রত্যেকটি পদে সমসমান এখানে প্রাধান্য পেয়েছে। চা ও বিস্কুট, চা বিস্কুট। এই যে কথাটা আমরা বলতে পারি কি, যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে কি বলে? দ্বন্দ্ব সমাস। তাহলে যে মা বাপ, চা বিস্কুট, এখানে মা বাপ, এখানে চা, এই জায়গাতে মা বাপ আর এখানে চা বিস্কুট, সমসমান প্রত্যেকটি পদের অর্থ এখানে প্রদান। এটি হচ্ছে কি? দ্বন্দ্ব সমাস। এখন আমরা দেখি দ্বন্দ্ব সমাস কিভাবে গঠন হয়। মনে রাখবে বিশেষ্যে বিশেষ্যে একটি দ্বন্দ্ব সমাস, যেমন ভাই বোন, ভাই ও বোন, ভাই বোন। বিশেষণে বিশেষণে ভালো ও মন্দ, ভালো মন্দ। সর্বনামে সর্বনামে তুমি ও আমি, তুমি আমি। ক্রিয়ায় ক্রিয়ায় আসা যাওয়া, আশায় যাওয়া। এখানে মাত্র 4টি নিয়ম দেওয়া হয়েছে, আরো নিয়ম আছে কিভাবে গঠিত হয়। সাধারণত যে নিয়মগুলো হয় তা হচ্ছে বিশেষ্য বিশেষ্যে, বিশেষণে বিশেষণে, সর্বনামে সর্বনামে, ক্রিয়ায় ক্রিয়ায়। এখন দেখো আমরা দ্বন্দ্ব সমাসের প্রকারভেদগুলো একটু জানবো। দেখো দ্বন্দ্ব সমাসের যে প্রকারভেদ তোমরা তোমাদের বইতে আছে। মিলনার্থক দ্বন্দ্ব, এরপর আছে বিরোধার্থক, বিপরীত মিলনার্থক, এগুলো একটু এলোমেলো দেওয়া আছে। মিলনার্থক, বিশেষণ যোগে, বিপরীতার্থক, বিরোধার্থক, সমার্থক, অলুক, অঙ্গবাচক, বহুপ্রদী, সংখ্যাবাচক, সমার্থক সহচর, সর্বনাম যোগে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা দ্বন্দ্ব সমাসের নিয়ম তোমরা দেখতে পাচ্ছ। এখানে নিয়মগুলো তোমরা মনে রাখবে। মিলনার্থক, বিশেষণ যোগে, বিপরীতার্থক, বিরোধার্থক, সমার্থক, অলুক, অঙ্গবাচক, বহুপ্রদী, সংখ্যাবাচক, সমার্থক ও সহচর, সর্বনাম যোগে দ্বন্দ্ব সমাস। চলো শিক্ষার্থী বন্ধুরা, এখন আজকে আমরা এই সমাসগুলো একটু দেখে নিই। প্রথমে আমরা দেখব মিলনার্থক দ্বন্দ্ব কি। তার আগে আমরা একটু সমাস সংক্রান্ত আর কিছু কথা আছে আমাদের, যেটা মনে রাখবে তোমরা। দ্বন্দ্ব সমাসে সাধারণত অল্প স্বর বিশিষ্ট শব্দ পূর্বে বসে। মনে রাখবে দ্বন্দ্ব সমাসে সাধারণত অল্প স্বর বিশিষ্ট শব্দ পূর্বে বসে, যেমন ফান তামাক, লাভ লোকসান। অপেক্ষাকৃত সম্মানিত স্ত্রীবাচক পদ পূর্বে বসে, গুরু শিষ্য, মাতা পিতা, মা বাপ। তাহলে কি বলা আছে? সম্মানিত এবং স্ত্রীবাচক, যে গুরু মাতা, গুরু হচ্ছে এখানে সম্মানিত, মাতা পিতা দুটি হচ্ছে আমাদের স্ত্রীবাচক শব্দ, এগুলো পূর্ববর্তী হিসেবে বলেছে।
দ্বন্দ্ব সমাসের পূর্বপদ পরপদ বোঝানোর জন্য ব্যাস বাক্যে এবং ও আর এই তিনটি অব্যয় পদ ব্যবহৃত হয়। তোমরা মনে রাখবে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে এবং ও আর এই তিনটি অব্যয় পদে ব্যবহৃত হয়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়টি মনে রাখবে। এখন দেখো দ্বন্দ্ব সমাসের সমস্ত পদের উভয় অংশে একই ধরনের বিভক্তি হয়, একই পদ হয়, উভয় অংশের অর্থ পূর্ণ অর্থ থাকবে। একই ধরনের বিভক্তি, একই পদ, উভয় অংশে পূর্ণ অর্থ থাকবে। যদি বিভক্তি যোগ হয় উভয় পদের যোগ হবে। আর মানে এখানে একই পদ বলতে হয় দুইটি সর্বনাম হবে, দুইটি বিশেষণ হবে, দুইটি ক্রিয়াপদ হবে। এটা হচ্ছে মূল কথা। এখন দেখো আমরা ইতিপূর্বে আমাদের দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ পড়েছিলাম। এখন দেখো প্রথমে লিখেছি মিলনার্থক দ্বন্দ্ব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক দ্বন্দ্ব একাধিক পদের মিলন বোঝালে তাকে মিলনার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন দেখতে পাচ্ছ ভাই ও বোন, ভাই বোন, সেইভাবে আছে। অনুরূপভাবে আমরা এখানে সেরূপ লিখেছি, আসলে এখানে হবে একটু অনুরূপভাবে মা বাপ। মিলনার্থকের মধ্যে হবে এখানে মা বাপ হবে, ভাই বোন হবে, মাসি পিসি হবে, জিন পরি হবে। এখানে সেই কথাটা বাদ যাবে। এটা একটু ভুল হয়। শিক্ষার্থী বন্ধুরা একটু কম্পিউটার একটু সমস্যা করছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ ভাই ও বোন, ভাই বোন, অনুরূপভাবে মা ও বাপ, মা বাপ, মাসি পিসি, মাসি পিসি, জিন ও পরি, জিন পরি, চা ও বিস্কুট, চা বিস্কুট। এরপর দেখো মিলনার্থকের পরে আছে বিরোধার্থক। তোমরা বিরোধ বলতে আমরা বুঝি বিপরীতধর্মী বিষয় বুঝলে তাকে কি বলে? বিরোধার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন তোমরা লিখতে পারো সাদা ও কালো, সাদা কালো, অনুরূপভাবে দা কুমড়া, অহিনুকুল, স্বর্গ নরক। সাদা ও কালো, সাদা কালো, দা কুমড়া, দা কুমড়া, অহিনুকুল, অহিনুকুল, স্বর্গ নরক, স্বর্গ নরক। এবার দেখো এরপর হবে তোমাদের বিপরীতার্থক দ্বন্দ্ব। এর মধ্যে আছে কি দেখো বিপরীতার্থক যে ধর্ম তোমাদের বইতে আছে, তোমরা দুটি বিপরীত কথাবার্তা, আয় ব্যয়, জমা খরচ, ছোট বড়, লাভ লোকসান, আয়ের বিপরীত ব্যয়, জমার বিপরীত খরচ, আয় ও ব্যয়, আয় ব্যয়, জমা ও খরচ, জমা খরচ, ছোট বড়, লাভ ও লোকসান, লাভ লোকসান। অঙ্গবাচক যেমন আমরা বলি হাত ও পা, হাত পা, নাক ও কান, নাক কান, বুক ও পিঠ, বুক পিঠ, নাক ও মুখ, নাক মুখ। এরপর আছে আমাদের সংখ্যাবাচক শব্দযোগে যেগুলো হয় সংখ্যাবাচক দ্বন্দ্ব। যেসব শব্দ দ্বারা সংখ্যা বোঝায় তাকে সংখ্যাবাচক দ্বন্দ্ব বলে। যেমন আছে ৭ ৫, ৯ ৬, ৭ ১৭, ১৯ ২০। এগুলো হচ্ছে সংখ্যাবাচক দ্বন্দ্ব। সংখ্যাবাচক দ্বন্দ্বের পর আছে সমার্থক শব্দযোগে। দেখো সমার্থক শব্দযোগে, দেখো সমার্থক দ্বন্দ্ব সমর্থ বিশিষ্ট পদের সমাসকে সমার্থক দ্বন্দ্ব বলে। যেমন হাট ও বাজার দুটি সমান অর্থ প্রকাশ করে। হাট ও বাজার, হাট বাজার, ঘর ও দুয়ার, ঘর দুয়ার, কল ও কারখানা,
কলকারখানা, বই ও পুস্তক, বই পুস্তক, খাতাপত্র, খাতাপত্র। এরপর দেখো প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে কাপড়, চোপড়, পোকা ও মাকড়, পোকামাকড়, দয়া ও মায়া, দয়া মায়া, দ্বিতীয় চাদর, দুটি চাদর। এগুলো ছিল আমাদের সমার্থক ও সহচর শব্দযোগে। এরপর দেখো দুটি সর্বনাম, যা তা, যাও তা, যে সে, যথাতথা, তুমি আমি। এগুলো যা তা, যে সে, যথাতথা, তুমি আমি, এগুলো হচ্ছে কি সর্বনাম। আমরা এটা পূর্বে বলেছিলাম যে একই পদ হয়, একই বিভক্তি হয়, ঠিক অন্যভাবে এটাও একই এই নিয়মে পড়েছে। এবার দেখো সর্বনাম গেলে এবার হবে দুটি ক্রিয়াযোগে, যেমন তোমরা দেখা, শোনা আছে, এরপর আছে যাওয়া আসা, চলা ফেরা। আরো আছে যেমন তোমরা বইয়ে দেখতে পাবে দেওয়া, থোয়া ইত্যাদি। এগুলো হচ্ছে ক্রিয়া। দেখা শোনা দুটি ক্রিয়াপদ, যাওয়া আসা ক্রিয়াপদ, চলাফেরা ক্রিয়াপদ। এগুলো হচ্ছে দুটি ক্রিয়াযোগে আমাদের দ্বন্দ্ব সমাস। এবার দেখো আছে দুটি ক্রিয়া বিশেষণ যোগে, ধীরে সুস্থে। ক্রিয়া বিশেষণ একই পদ, ধীরে দেও ক্রিয়া বিশেষণ, সুস্থেও ক্রিয়া বিশেষণ। ধীরে সুস্থে আগে, পাছে, আকারে, ইঙ্গিতে ইত্যাদি। ধীরে সুস্থে আগে, পাছে, আকারে, ইঙ্গিতে। এরপরে আছে যেটি, সেটা হচ্ছে দুটি বিশেষণ যোগে। এর মধ্যে আছে মনে রাখবে বিশেষণ যোগে যেটা হচ্ছে ভালো ও মন্দ, ভালো মন্দ, কম ও বেশি, কম বেশি, আসল ও নকল, আসল নকল, বাকি ও বকেয়া, বাকি বকেয়া। এই হচ্ছে আমাদের যে 11 প্রকার যেটা বইতে যেটা আছে। এখন দেখো আরো একটি সমাস আছে যেটাকে আমরা বলে থাকি, যেমন আছে দুধে ভাতে, অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসে আমরা জানি যে কোনো পদে কোনো বিভক্তির লোপ পায় না, সেটাকে দ্বন্দ্ব সমাস বলে। যে দ্বন্দ্ব সমাসে কোনো সমান পদের বিভক্তি লোপ হয় না তাকে অলোপ দ্বন্দ্ব বলে। দুধে ভাতে, আমাদের এখানে এই বিভক্তি, এখানে এই বিভক্তি, এখানে দেশে বিদেশে, এখানে এই বিভক্তি, এই যে একই বিভক্তি একই পদ, এই জন্য দুধে ভাতে যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পায় না সেটা হচ্ছে অলোপ দ্বন্দ্ব সমাস। এরপরে আছে কিছু দ্বন্দ্ব সমাস আছে যেখানে দুই পদের বেশি হয়, তিন বা বহু পদের দ্বন্দ্ব সমাস হয়, তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। যেমন সাহেব বিবি গোলাম, সাহেব বিবি ও গোলাম, সাহেব ও বিবি ও গোলাম, এবং হাত পা নাক মুখ চোখ ইত্যাদি। এই যে দুটিগুলো হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরীক্ষার খাতায় অলোপ দ্বন্দ্ব এবং বহুপদী দ্বন্দ্ব থেকে প্রশ্ন থাকে অনেক ক্ষেত্রে, তোমরা একটু ভালো করে মনে রাখবে। আজকের আলোচনা ছিল আমাদের এই পর্যন্ত। আমাদের আজকে দ্বন্দ্ব সমাস নিয়ে আমরা আলোচনা করার কথা ছিল, আজকে আমরা শেষ পর্যন্ত ছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের সাথে এই পর্যন্ত থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। এখন চলো আমাদের বাড়ির কাজটা একটু জেনে নেই। তোমরা দ্বন্দ্ব সমাসের 10টি উদাহরণ লিখে আনবে। যেগুলো লিখলাম এগুলার আরো এগুলো ছাড়া 10টি উদাহরণ তোমরা খাতায় লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত এই অনলাইন ক্লাসে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।